আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সকাল 11টায় বসছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। সংসদ নেতার সভাপতিত্বে সংসদীয় দলের বৈঠক, স্পিকার উপনেতা সহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা। সমর্থন আর বিরোধিতার বৃত্ত থেকে বেরোনোর পরামর্শ বিশ্লেষকদের। প্রথম অধিবেশনে ঠিক হচ্ছে সংস্কার প্রস্তাবের ভবিষ্যৎ। ওয়ারহেডবাহী মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি। হরমুজের দখল রাখতে মাইন স্থাপন তেহরানের, বোমা মেরে সচলের চেষ্টা যুক্তরাষ্ট্রের। বিপক্ষে প্রথম ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত বাংলাদেশের। একাদশে নেই সৌম্য সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। সকাল 11টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। এই সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। তাদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংসদ নেতার প্রারম্ভিক বক্তব্যের মধ্য দিয়ে অধিবেশন শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদীয় দলের বৈঠক শেষে একথা জানান তিনি। জাতীয় সংসদ ভবনে বেলা 11টায় সরকার দলীয় সভাকক্ষে এই সভা শুরু হয়। পরে ব্রিফিং করেন চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম, জানান খালি চেয়ার দিয়ে সংসদ অধিবেশন শুরু হবে। প্রধানমন্ত্রী প্রথম অধিবেশনের একজন সভাপতির নাম প্রস্তাব করবেন। সংসদ সমর্থন করলে তার সভাপতিত্বে শুরু হবে সভা এবং স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবে। চিফ হুইপ বলেন, এবারের সংসদ হবে জনগণের কাঙ্ক্ষিত সংসদ। কার্যকর, দায়িত্বশীল, প্রাণবন্ত সংসদে পরিণত করাই সরকারের লক্ষ্য বলে জানান তিনি। সংসদে বিরোধী দলের গঠনমূলক ভূমিকা ও সহযোগিতার প্রত্যাশা করেন চিফ হুইপ। আগামীকালকে আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী প্রারম্ভিক স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অধিবেশনের সভাপতি কে হবেন, যেহেতু স্পিকার এবং ডেপুটি স্পিকার আজ পর্যন্ত মূলত আজকে সংসদীয় দলগুলোর সভা অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ সরকার দলীয় সংসদীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে বিরোধী দলীয় জোটের সংসদীয় কমিটির সভাও, এবং দুটি সভাই গুরুত্বপূর্ণ। প্রথাগতভাবেই অধিবেশনের আগের দিন মূলত এই সভাগুলো অনুষ্ঠিত হয় এবং আজকের সভায়ও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সংসদ সদস্যরা যেমনটি জানিয়েছেন যে সংসদ অধিবেশনে তাদের আচার আচরণ কেমন হবে, যেহেতু প্রথমবারের মতো 146 জন বিএনপি দলীয় সংসদ সদস্য প্রথমবারের মতো সংসদে আসীন হচ্ছেন বা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন, সেক্ষেত্রে তাদের সেই আচার আচরণ কিংবা কার্যক্রম, ভূমিকা, সেসব নিয়েও যেমন আলোচনা হয়েছে বিগত দিনগুলোতে প্রশিক্ষণের মতো, আজকেও শেষবারের মতো চূড়ান্ত আলোচনা, এবং সেসব বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয়েছে। আমরা নিয়েছি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে, সরকারি দল নেয়নি। আমাদের একটা দাবি আছে যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া এবং এই সংসদটাকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কার্যকর করা। জুলাই চার্টার নিয়ে আলোচনা হবে, সংস্কার নিয়ে আলোচনা হবে, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা হবে। দেন লিডার অফ দি অপোজিশন উইল ডিসাইড, আমাদের পার্লামেন্টারি মেম্বারদের। আমরা নাকচ করেছি বলতে হবে, আমরা এই মুহূর্তে এইভাবে আমরা ডেপুটি স্পিকার তো নিতে চাইনি। সংসদে আলোচনা হবে, জুলাই সনদের প্রশ্নটা আগে নিষ্পত্তি হতে হবে। সাংবিধানিক সংস্কার অধ্যাদেশের ভবিষ্যৎ নির্ধারণী সংসদ বসছে কাল। জনমানুষের ভোটে নির্বাচিত এবারের সংসদ নানান কারণে গুরুত্বপূর্ণ বলছেন নাগরিক ও বিশ্লেষকরা। ঢালাওভাবে সমর্থন বা বিরোধিতার বদলে গঠনমূলক সমালোচনা করবেন এমপিরা। আইনের শাসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিরাপত্তা সহ জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে এবারের সংসদ, এমন প্রত্যাশা তাদের। বহু বছর পর এবার প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত করেছে জনগণ। অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সে লড়াই ছিল রক্তক্ষয়ী। তাই হয়তো নির্বাচিত প্রতিনিধিদের কাছে এবার প্রত্যাশাও অনেক বেশি। ক্ষমতার চর্চা নয়, মানব সেবার শক্তিশালী কাঠামো তৈরিতে কাজ করবেন সংসদ সদস্যরা, আশা সাধারণ মানুষের। আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা ওনাদেরকে নির্বাচিত করেছি। আমরা কিন্তু এখনো বিভিন্ন জায়গায় দেখি যে আপনার কোনো বিরোধী দলীয় কেউ থাকলে তাকে মনে করেন যে এলাকার নেতারা সবাই মিলে আটক করছে, এটা যেন না থাকে। বাজারে গেলে 500 টাকা কোন জায়গা থেকে পকেট থেকে আয় পাওয়া যায়, এখন ওই দিক দিয়ে একটু দেখা দরকার। যদি তারা ভালো না কিছু করতে পারে তাহলে দেশ ছেড়ে পালাতে হবে। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে সংস্কারের দাবি দেওয়া ছিল অনেক। স্বৈরতন্ত্র ঠেকানো, আইনের শাসন প্রতিষ্ঠা সহ বিভিন্ন দাবিতে গঠিত হয় সংস্কার কমিশন। খাতওয়ারি আমূল পরিবর্তনের সুপারিশ করেন অভিজ্ঞরা। সেসব সুপারিশ তথা সংসদবাহী মিসাইল ছোড়া হচ্ছে ইসরায়েলি ভূখণ্ড এবং মার্কিন অবস্থানে। মঙ্গলবার রাতে বহুল আলোচিত এই ক্ষেপণাস্ত্রের হামলা চালায় ইরান।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় এসব ক্ষেপণাস্ত্র ভয়াবহ ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন এলাকায়। বাণিজ্যিক, আবাসিক সহ বিভিন্ন স্থাপনায় আঘাত হানে এসব মিসাইল। আগুন জ্বলতে দেখা যায় বাংকার সহ বিভিন্ন ভবনে। গেল 28 ফেব্রুয়ারি ইরানের উপর ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা শুরুর পর এটিকেই তেহরানের সবচেয়ে বড় শক্তিশালী অভিযান হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। তেল আবিবের পাশাপাশি বীর ইয়াকুব এবং পশ্চিম জেরুজালেমেও ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়। এর পাশাপাশি অব্যাহত আছে আরব দেশগুলোতে থাকা মার্কিন দূতাবাস এবং ঘাঁটি লক্ষ্য করে হামলা। ইরানের হামলার কারণে আরব আমিরাত এবং ইসরায়েলের কনসুলেট বন্ধ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। এদিকে আরব আমিরাতের উপকূল একটি জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণ হয়েছে। ধারণা করা হচ্ছে ইরানের ছোড়া ড্রোন অথবা মিসাইলের আঘাতে এই বিস্ফোরণ। এ অবস্থায় ইরানি ভূখণ্ডেও হামলার পরিধি বাড়িয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। তেহরানের মেহরাবাদ বিমানবন্দর লক্ষ্য করে চালানো হয় ক্ষেপণাস্ত্র হামলা। এর পাশাপাশি ইরানের রাজধানীর আবাসিক এলাকাগুলো চলছে ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা। এছাড়াও কোম, নাতাঞ্জ এবং ইস্পাহানেও ভয়াবহ হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। বিভিন্ন এলাকা সড়ক জুড়ে মরদেহ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। এদিকে হরমুজ প্রণালীর বিভিন্ন স্থানে ইরানি নৌযান লক্ষ্য করেও চলে মার্কিন হামলা। অঞ্চলটিতে 16টি মাইন বিছানোর জাহাজ ধ্বংসের দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এর পাশাপাশি ইরানের ড্রোন এবং মিসাইল লঞ্চিং প্যাডেও হামলা চালায় ইসরায়েল। বিমান থেকে ছোড়া হয় একের পর এক ক্ষেপণাস্ত্র। রাজনীতির আবারও হটস্পটে পরিণত হয়েছে হরমুজ প্রণালী। মাত্র 21 মাইল চওড়া একটি জলপথ বদলে দিচ্ছে পুরো বিশ্বের জ্বালানি চিত্র। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় কোণঠাসা ইরান ট্রাম্প কার্ডের মতো ব্যবহার করছে গুরুত্বপূর্ণ এই নৌরুটকে। আগ্রাসীদের ঠেকাতে সেখানে তেহরানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সামুদ্রিক মাইন পুঁতে রাখারও। আবার সেই হুমছে মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আগামী 4 মাসে অতিরিক্ত 50,000 মেট্রিক টন ডিজেল আমদানি নিয়ে সম্প্রতি দুদেশের মধ্যে আলোচনা হয় পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ নিতে। 2017 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে চুক্তি হয়। 2023 সালে উদ্বোধন হয় এই পাইপলাইন। ঈদ উল ফিতর সামনে রেখে প্রস্তুত হচ্ছে গণপরিবহন, বাস, ট্রেন, লঞ্চে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ব্যবসার পাশাপাশি যাত্রী সেবা নিশ্চিত করার কথা বলছেন পরিবহন সংশ্লিষ্টরা। যদিও ঈদের সময় অতিরিক্ত ভাড়া আদায়ের আশঙ্কা রয়েছে যাত্রীদের। নতুন করে ভাবনার জায়গায় রয়েছে জ্বালানি ইস্যু। বিশ্বাস সরকারের তোলা ছবিতে আরও জানাচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। বহুদিন হলো এতখানি যত্ন পায়নি উত্তরাঞ্চলের পথে আসা যাওয়া করা এই বাস। সামনে ঈদ যাত্রা, তাই দৃষ্টিনন্দন সাজে প্রস্তুত করার সর্বোচ্চ চেষ্টা শ্রমিকদের। সপ্তাহখানেকের ছুটি মিলবে ঈদ উপলক্ষে। যাত্রী সেবা দিতে প্রস্তুত হচ্ছে রাজধানী থেকে দেশের বিভিন্ন রুটে চলাচল করা দূরপাল্লার বাসগুলো।